ফাইজলামি করার তো কোনো কারণ নাই। এত রক্ত দেওয়া হয়েছে সংস্কার করার জন্য, নতুন বাংলাদেশের জন্য। এখন পর্যন্ত আগস্ট বিপ্লবের কোনো খতিয়ান বাহির করতে পারেন নাই, ঘোষণা বাহির হয় নাই। এটা তো কোনো দরকার নাই। সংস্কার করে নির্বাচন করেন। সংস্কার করে নির্বাচন না করলে আপনি এটা নির্বাচিত লোক কিভাবে সংস্কার করবে? যদি না করে তার কি নিশ্চয়তা আছে? আমি আবার আন্দোলন করব? এত রক্তের বিনিময়ে পাইছি সংস্কার করার জন্য। জাতীয় ঐক্যে কোনো বিভাজন নাই। আজকে বিভাজন চলে উত্তরপাড়া, অনেক বিভাজন। আসলে দেখা গেছে আসলে কিছু ব্যক্তি উত্তরপাড়াকে বিতর্কিত করে রাখছে, কিছু অল্প শোনা ব্যক্তি সুবিধা নেওয়ার জন্য। আসলে কোনো বিভাজন নাই উত্তরপাড়াও কোনো বিভাজন নাই, সবাই সরকার সাথে আসলে আমাদের দেশের বিভাজন যত বেশি হবে। সাউন্ড কমার তো কোনো কারণ নাই। আচ্ছা, আমাদের যত হেডফোনের মাইকটা একটু কাছে রাখেন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের যত বিভাজন হবে, এই সুবিধা কার? সুবিধা ভারতের। আর এই ভারতের ইন্ধনেই আমরা বিভাজন করতেছি। আর যত উশৃঙ্খল দেখেন, সব লাভ ভারতের। তা আমি ওই বলতে চাইবো, আসলে বিভাজন থাকবে না যদি সংস্কারটা করেন। সংস্কার করলে কলিমুল্লাহ ভাই যে বললেন, সুবিধা এমপির প্রথম কাজ এই রাজুকের প্লট বন্ধ করে দেন, ডিউটি ফ্রি গাড়ি বন্ধ করে দেন, উন্নয়নে এমপি থাকবে না। তারপরে দেখেন কতজন লোক পান। উন্নয়ন করলে স্থানীয় সরকার নির্বাচন করেন, দেখবেন সব সোজা হয়ে যাবে। আমরা তো সোজা করতে চাচ্ছি না, যার জন্য এই সমস্যা। এমপির সম্মানিত ব্যক্তি, তারা আইন প্রণয়ন করবেন, উন্নয়নে কেন থাকবেন? আগে তো ছিল না। কে ঢুকাইছে এগুলি? সম্ভবত জেনারেল ইরশাদ। আমার মনে হয় এই জায়গাগুলিতে আমাদের অ্যাড্রেস করা উচিত। আর বিভাজন এটা কম বেশি থাকবে, বাট জাতীয় ঐক্য থাকতে হবে, যেখানে কোনো বিভাজন চলবে না। জাতীয় ঐক্যে কোনো বিভাজন নাই। আজকে বিভাজন চলে উত্তরপাড়া, অনেক বিভাজন। আসলে দেখা গেছে আসলে কিছু ব্যক্তি উত্তরপাড়াকে বিতর্কিত করে রাখছে, কিছু অল্প শোনা ব্যক্তি সুবিধা নেওয়ার জন্য। আসলে কোনো বিভাজন নাই উত্তরপাড়াও কোনো বিভাজন নাই, সবাই সরকারের সাথে একমত। কিছু দুষ্ট লোক এই সমস্যাগুলো সৃষ্টি করতেছে। আগামীতে আমার বিশ্বাস আমরা সবাই একসাথে এই দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো। নির্বাচন কোনটা আগে হবে? অনেকে বলে ফেলছেন স্থানীয় হলে তো মার্কা ছাড়া হবে, মানে এটা কোনো দলীয় মার্কা হওয়া উচিত না, যার যার এলাকায় যে পরিচিত সে নির্বাচন করবে। আর জাতীয় যেটা হবে সেটা ক্ষমতার জন্য। এখন বড় দল বিএনপি চাইবে ক্ষমতারটা নির্বাচন আগে। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে সংস্কার করে নির্বাচন করেন। সংস্কার করে নির্বাচন না করলে আপনি এটা নির্বাচিত লোক কিভাবে সংস্কার করবে? যদি না করে তার কি নিশ্চয়তা আছে? আমি আবার আন্দোলন করব? এত রক্তের বিনিময়ে পাইছি সংস্কার করার জন্য। এই ফাইজলামি করার তো কোনো কারণ নাই। এত রক্ত দেওয়া হয়েছে সংস্কার করার জন্য, নতুন বাংলাদেশের জন্য। এখন পর্যন্ত আগস্ট বিপ্লবের কোনো খতিয়ান বাহির করতে পারেন নাই, ঘোষণা বাহির হয় নাই। এটা তো কোনো দরকার নাই। তো সব কিছুর কথাগুলো সবাইকে নিয়ে করতে হবে, একসাথে নিয়ে করতে হবে, এবং গুণগত মান এমপি ভালো হইতে হবে। আমরা মমতাজ সাহেব এমপি চাই না, চোর বাটপাট চাই না, চাঁদাবাদ চাই না। পরিষ্কার কথা। স্বাধীন দেশ, আমাদের মতো করে আমরা শাসন করব, আমাদের মতো করে আমরা শাসক নিয়োগ করব। এই বাটপাড়ি নির্বাচন হবে না। ওইসব বাদ আমাদের এখন নতুন করে ভাবতে হবে কাদের আমরা এমপি বানাবো। দেখা যাক তাদের কার কি পেশা। রাজনীতি কোনো পেশা হইতে পারে না। যারা রাজনীতি পেশা বানান তারাই চাঁদাবাজ। আমি মনে ব্যাপারটা কঠোর হয়ে গেছে বলা, বাট দরকার ছিল বলা। আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার আছে। একজন প্রধানমন্ত্রী সব ক্ষমতা নিয়ে বসে থাকবে, এটা হইতে পারে না। উনি তখনই ফেঁচে ছুঁয়ে যান। সুতরাং ক্ষমতার দিকে এটা নিয়ে আলোচনা করে এটা সমাধান আসতে হবে। সকল জাতিসত্তা অর্থাৎ ছোট ছোট জাতির একজন প্রতিনিধি থাকতে হবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে না। তা জাতির প্রতিনিধি করার জন্য পার্লামেন্টে থাকবে। এই সম্মান দিতে হবে। এটা যেই হোক, ছোট জাতি কোনো সমস্যা নেই, বাট প্রতিনিধি থাকতে হবে। আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করব। আমার মনে হয় এই বিষয়টা পরিষ্কার। গুণগত মান পরিবর্তন করলে আমরা ভালো রাজনীতি পাবো, দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। আমি একটু এই বিষয়টাতে আপনার কাছে আসি, যে ভারতের বিষয়টা বিশেষ করে, যে বাংলাদেশ নিয়ে তারা অনেক আগে থেকেই ষড়যন্ত্র করছেন। যখন
এর আগে বেশ কিছু ষড়যন্ত্র তাদের আমরা প্রতিহত করতে পেরেছিলাম, কারণ আমাদের মধ্যে ঐক্যমত ছিল। আমাদের মধ্যে দেশের স্বার্থে সবাই ঐক্যমত হয়ে গেছিলেন যখনই দেশের সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে। কিন্তু এখন যেভাবে নির্বাচনের জন্য বা ক্ষমতায় যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে বিভাজনের সৃষ্টি হয়েছে, ফাটলের সৃষ্টি হয়েছে, এইটার সুযোগটা আসলে তারা পাবে কিনা, যে খুব সহজেই আমাদের উপর আবারও তাদের সেই আগের আধিপত্য বিস্তার করার সুযোগটা পাবে। আমাদের জনগণ কিন্তু ইতিমধ্যে বুঝে গেছে ভারত আমাদের একদম পরীক্ষিত শত্রু। যেটা আমাদের শোনানো হয়তো পরীক্ষিত বন্ধু, আমি বলবো পরীক্ষিত শত্রু। আর আওয়ামী লীগ হলো দ্বিতীয় পরীক্ষিত শত্রু। সুতরাং আগামী নির্বাচনে ভারতের, হ্যাঁ, ভারত উশৃঙ্খলতা সৃষ্টি করবে, জ্বালা পোড়া করবে তার লোক দিয়ে, এটা আমরা প্রস্তুত, তার লোক মানে আওয়ামী লীগ দিয়ে, এটা আমার কঠোর হতে হবে। এখানে আমি সবসময় বলি পুলিশকে শক্তিশালী করতে হবে, এলাকার পুলিশ নিতে হবে, নিজ নিজ এলাকার পুলিশ নিতে হবে, প্রতিটা থানা তার নিজ এলাকার লোক দিয়ে গঠিত হবে, তাহলে কোনো সমস্যা সৃষ্টি হবে না। আপনি একটু ভাবেন, প্রত্যেকটা থানা যদি নিজ এলাকায় 50 জন লোক থাকে পুলিশ ওই এলাকায়, কোনো সমস্যা হবে না। আর যত ভারত ঝামেলা করবে সীমান্ত এলাকায় বা আমাদের তৃণমূলের লোকজন কিন্তু ঐক্যবদ্ধ আছে, রাজনীতি নেতাদের মধ্যে ঐক্য নাই, যারা সুবিধাবাদী তাদের মধ্যে ঐক্য নাই, বা তৃণমূলের কর্মীদের মধ্যে সবাই আমরা এক এলাকায় বসবাস করি, সবার মধ্যে ঐক্য আছে, সবাই আমরা জানি ভারত আমাদের শত্রু এবং এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা চিনি। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে কোনো বিতর্কের কারণ নাই, ভয় পাওয়ারও কারণ নাই। আমরা এক দেশের এক জাতি। এখানে আপনার বক্তব্যতে একটা প্রশ্ন রাখি, যে পুলিশের বিষয়টা বলেন, পুলিশকে শক্তিশালী করতে হবে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যে সিদ্ধান্তটা জানিয়েছেন গত 12 তারিখে, সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে পুলিশের হাতে এখন থেকে মরণাস্ত্র থাকবে না, তারা আগের মতো মরণাস্ত্র রাখতে পারবে না, যেমন চাইনিজ রাইফেল বা সাব মেশিন গান, 9mm পিস্তল গুলো। এটা কি আসলে সিদ্ধান্তটা সঠিক হবে, নাকি পুলিশকে আরো দুর্বল করে দেবে, যেখানে অরাজকতা সৃষ্টি হতে পারে আমরা আশঙ্কাই করছি? ভাই, আপনার যখন নিজ এলাকার পুলিশ থাকবে, আপনি তো চিনবেন কে সন্ত্রাসী কে সন্ত্রাসী না, কখন কোন অস্ত্র ব্যবহার করতে হবে বুঝবেন। আমরা কেন এই ভারী অস্ত্রগুলো দেওয়া হয়েছিল, প্রথম দিকে দেওয়া হয়েছিল মূলত পার্বত্য চট্টগ্রামে, যেহেতু ওইরকম ভারী অস্ত্র সামনাসামনি হইতে হয় শত্রুর, আর হলো চরমপন্থী এলাকায়। এখন তো সেটা দরকার নাই। আমরা যদি এই দলীয় ঐক্য, দলীয় মতভেদের বাইরে থাকি আমরা, বা এটা যদি রাজনীতি ধ্বংস করার জন্য ব্যবহার না করি, পুলিশকে তো দলীয় বাহিনী বানানো যাবে না, সেনাবাহিনীকে দলীয় বাহিনী বানানো যাবে না। এটা জনগণের সেনাবাহিনী, জনগণের পুলিশ, সেবক। এই চেতনা থেকে বেরিয়ে আসেন, রাজনৈতিক দল কাজ করতে আর মতো। এখন পুলিশ খালি রাজনৈতিক নেতাদের স্কট করবে, সাধারণ জনগণ কোনো সেবা পাবে না, এটা তো হয় না। আমি তো মনে করি কোনো রাজনৈতিক দল নেতাকে কোনো ধরনের স্কট দেওয়া উচিত না। জনপ্রতিনিধি চট থাপ্পড়ে খাবে, সেই ডিজার্ভ, সে ওইটা ফেস করবে তার লোক দিয়া। তো পুলিশ দিয়ে আপনি নিজেকে নিরাপদে রাখবেন আর অপকর্ম করবেন, এটা কেমন না? আপনি জনপ্রতিনিধি। তা আমি মনে করি স্বরাষ্ট্র এই মানে যে সিদ্ধান্ত নিয়েছেন, অস্ত্র ভারী অস্ত্র কমাই দিতে হবে এবং ভারী অস্ত্র র্যাবের কাছে থাকুক, বাট সেটাকে প্রয়োগ করতে হবে একদম বিচক্ষণতার সহিত। কারণ আপনাকে এই ঘটনা ঘটার পরে এক্সিকিউটিভ ইনকোয়ারি করতে হয়, জুডিশিয়াল ইনকোয়ারি করতে হয়, কেন গুলি ছুড়লেন, বৈধতা। আমরা চাই না মিথ্যাচার, জঙ্গি নাটক, এগুলি আর এই দেশে চলবে না, কোনো ফ্যাসিস্ট চলবে না, কোনো অবৈধ আমরা মানবো না। সুতরাং আইনে আমাদের সংস্কার করতে হবে ভাই, যাতে আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের মন্ত্রী মূলত আমলারা, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা স্বাচ্ছন্দ্যে পদত্যাগ করতে পারে। এই কালচার আমাদের গড়ে তুলতে হবে, মানে পদত্যাগের কালচার সৃষ্টি করতে হবে, না হলে আমরা উন্নত জাতি হইতে পারবো না।